আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়ার বিচারক গল্পে 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তিনটা ছেলেকে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তাদের সামনে বসে আছে একজন আগন্তুক, মুখে তার মাস্ক, পরনে কালো হুডি, মুখে একটা মুচকি হাসি দিয়ে একটা কথা বলল, জিসান, মেয়েগুলোকে ঠিকমতো পাঠিয়েছিস তো? জিসান বলল, ভাই, তারা তাদের বাড়ি পৌঁছে গিয়েছে। ছেলেটি বলল, তা জিসান, এই কুত্তাগুলাকে ঘুম থেকে জাগাম, একটু পর তো এমন ঘুমাবে, এখন আর ঘুমিয়ে কি লাভ? জিসান বলল, ওকে ভাই। এটা বলে এক বালতি পানি নিয়ে যেই না ছেলেগুলোর মুখে মারবে, তখন আগন্তুক জিসানকে থামিয়ে দিয়ে বলল, আরে আরে কি করছিস? এত জঘন্য পানি ওদের মারলে ওদের সমস্যা হবে তো, একটু পিওর ভালো পানি মার মুখে। এটা বলে আগন্তুক মুচকে হাসি দিল। জিসানের বুঝতে বাকি রইল না তাকে কেমন পানি মারতে বলছে। তাই সে এক বালতি গরম পানি নিয়ে আসলো। তারপর তার মধ্যে মরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে দিল তিনজনের মুখের উপর ছিটিয়ে। সাথে সাথে তিনজন চিৎকার দিয়ে উঠলো। তাদের চিৎকার এতটা জোরে ছিল যে ঝিঝি পোকার নিস্তব্ধ হয়ে গেল। তাদের মুখে ক্ষত থাকায় তারা ব্যথায় কাতরাতে থাকলো। তাদের অসহায় ভাবে কাতরানো দেখে জিসান বলে উঠলো, ভাই, একটু বেশি হয়ে গেল না? এটা বলতে আগন্তুক জিসানের দিকে একটু তাকিয়ে বলল, আরে সবে তো মাত্র শুরু হলো, দেখতে থাক সামনে আরো কত কি হয়। আচ্ছা, আমার বই খাতা কলমগুলো টেবিলে সাজাতো, ততক্ষণে এরা আর একটু মজা করে নিক, অনেকদিন হলো কাউকে পড়ানো হয় না। জিসান বলল, ওকে ভাই। এটা বলে জিসান একটা ব্যাগ থেকে একে একে বই খাতা কলম বের করতে লাগলো। এখন যদি আপনারা বলেন এত রাতে কে বই নিয়ে পড়বে, তাহলে ভুল ভাবছেন। আর ভুল ভাববেন কারণ সেগুলো যদি বই খাতা কলম না হতো, সেগুলো হচ্ছে ছুরি, চাপাতি, কাটার, ড্রিল মেশিন, হাতুড়ি ইত্যাদি অনেক কিছু। এইসব কিছু দেখে তিনটা ছেলে যেন চুপ হয়ে গেল। তাদের চোখে এক আকাশ পরিমাণ মায়া এখন দেখা যাচ্ছে। আগন্তুক বলল, তা এত মায়া এতদিন কোথায় ছিল? একটা মেয়েকে অপহরণ করে তাদের নানা যন্ত্রণা দিয়ে ধর্ষণ করে যখন বিদেশে পাঠাতি, তখন তোদের মায়াটা কাজ করছিল না? এটা বলে একটা ছেলের আঙ্গুলে কাঁটার দিয়ে চাপ দিতে চিরচির করে রক্ত ঝরতে লাগলো। ছেলেটা চিৎকার করছে কিন্তু আওয়াজটা বাইরে বেরোচ্ছে না, কারণ ছেলেটার মুখে কাপড় দেওয়া। এইবার আরেকটা ছেলেকে ধরে বলল, তোরা কার হয়ে কাজ করিস? ছেলেটি বলল, ভাই, আমরা টাকার জন্য এইসব করি, আমরা রিফাত ভাইয়ের হয়ে কাজ করি। আগন্তুক বলল, তাই রিফাতটাকে পাবো কোথায়? ছেলেটি বলল, ভাই ভাই, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না, আমরা শুধু তার হয়ে কথা বলি, ব্যাস এটাই। এটা বলতে দেরি হলো। ছেলেটার মুখে কাপড় ঢুকিয়ে ড্রিল মেশিন দিয়ে তার হাত ছিদ্র করতে দেরি হলো না। আগন্তুকের যেন কোনো দয়া মায়া নেই। সে বলতে লাগলো, ছেড়ে দেওয়ার কথা এই মেয়েগুলো হয়তো বলছিল, বাট তোরা কি ছেড়ে দিয়েছিস? না, তাই আমিও ছেড়ে দিব না। এইবার তৃতীয় ছেলেটার হাতের একটা আঙ্গুল ধরে বলল, দেখ, আমি মিথ্যা পছন্দ করি না, আমি জানি তুই মিথ্যা বলবি না, আর মিথ্যা বললে দেখতে পাচ্ছিস। ছেলেটি বলল, ভাই, আমি সব সত্যি বলবো, কিন্তু আমাকে কিছু করবেন না। আগন্তুক বলল, বলতে থাক তুই। ছেলেটি বলল, ভাই, এইসব রিফাতকে মন্ত্রী করাচ্ছে, এইসব কিছু মন্ত্রী করছে। আগন্তুক বলল, মন্ত্রী আর কি কি করছে? ছেলেটি বলল, ভাই, মন্ত্রী এই শহরের পুরো ক্রাইমের মাস্টার মাইন্ড, সকল ধরনের অবৈধ ব্যবসা সব মন্ত্রী করে। আগন্তুক বলল, তুই এত কিছু জানিস কেমনে? ছেলেটি বলল, ভাই, আমি রিফাতের বন্ধু, আর আজকের ডিলটা পুরো দায়িত্ব আমাকে দিয়েছে। আগন্তুক বলল, এখন বল, মন্ত্রীর মাথায় এখন কি চলছে? ছেলেটি বলল, ভাই, আমি জানি না। আগন্তুক বলল, বলবি নাকি? অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএফডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ছেলেটি বলল, না না ভাই, বলছি, মন্ত্রী কি করছে তা জানি না, কিন্তু টাইগার আর মন্ত্রী অনেক বড় একটা প্ল্যান করছে। আর টাইগারের পা ছেলেটা আর কিছু বলতে পারলো না, তার আগেই তার মাথা থেকে রক্ত বেয়ে পড়ছে। এটা দেখে আগন্তুক কিছুটা চমকে, আর দুইটার দিকে তাকাতেই দেখে তাদেরকেও গুলি করা হয়েছে। এটা দেখে জিসান আর আগন্তুক কিছুটা চমকে যায়। জিসান বলল, ভাই, এটা কি করে সম্ভব? এখানে তো আমরা ছাড়া কেউ নেই, তাহলে এদের মারলো কি করে? এটার জবাবে আগন্তুক কিছু বলতে যাবে, তার আগেই তার ফোনটা বেজে উঠলো।
আগন্তুক কি জানি ভেবে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলে উঠলো, অনেক কিছু জেনে গিয়েছিস ভিলেন, এত কিছু জানার দরকার নেই। আগন্তুক বলল, সবে তো শুরু, সামনে তোর অবস্থা কাইল করে দিব টাইগার। টাইগার হেসে বলল, তুই তো মাত্র কচি ফুল থেকে ফুটা ফল। আগন্তুক বলল, তো কি হয়েছে, মনে রাখবা কচি ফুল থেকে ফুটা ফল কেউ খাইতেও পারে না, গিলতেও পারে না। টাইগার বলল, শোন, আজকের মতো ছেড়ে দিলাম, সামনে আমার কাছে বাধা দিলে এই তিনজনের যেমন খুলি উড়িয়ে দিয়েছি তেমন করে তোরটাও যাবে। আগন্তুক বলল, সেটা দেখা যাবে কার খুলি কে উড়াই। এটা বলে ফোনটা কেটে দিল। মনের সুখে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কানের পাশে ফোনটা বেজে উঠলো। আমি ঘুম ঘুম চোখে রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? তোর জম বলছি, দিনের 9টা বাজে, এখনো কি ঘুম থেকে ওঠার সময় হয়নি? আমি বললাম, আপনি কে যে, আমার ঘুম নিয়ে এত মাথা ব্যথা? মেয়েটি বলল, ফোনের দিকে তাকা বান্দর। এই কথা শুনে আমি চোখ দোলে ফোনের দিকে তাকাতেই দেখি তানিয়ার ফোন। আমি সাথে সাথে বিছানায় বসে বললাম, আরে জানু, আজ হঠাৎ এমন কি হলো যে তুমি আমাকে ফোন দিলা? তানিয়া বলল, একদম জানু বলবি না কুত্তা, জানু বললে নাক ফাটিয়ে দিব। আমি বললাম, পরে তোমারই সমস্যা হবে, লোকে বলবে নাক নাই বলা জামাই পাইছে। তানিয়া বলল, উফ, ফাজিলটা এত কথা বলে পেরে উঠি না। এই বেশি কথা না বলে তাড়াতাড়ি কলে যাই, ক্লাস শুরু হয়ে যাবে তো। আমি বললাম, এই তো তানু জানু, 5 মিনিট অপেক্ষা করো, 10 মিনিটে আসতেছি। এটা বলে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে কিছু না খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আম্মু খাবার খেতে ডাক দিল, বাইরে খাবো বলে দিলাম। তারপর অনেকক্ষণ পরে কলেজে গিয়ে দেখি আমার পাগড়িটা কালো একটা জামা পরে আম গাছের নিচে বসে আছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে বললাম, সরি তানু পাখি। তানিয়া বলল, ওই রাতে কাল লগে টাঙ্কি মারছো, সত্যি করে বল। আমি বললাম, না মানে তোমার সাথে টাঙ্কি মারছি। তানিয়া বলল, তাহলে ঘুম থেকে উঠতে দেরি হলো কেন? আমি বললাম, তোমার মতো সুন্দর কিউট পিতনি রাগে একটা বউ নাই তো, তাই উঠতে পারিনি। তানিয়া বলল, তো বিয়ে করে ফেল, তাহলেই তো হয়। আমি বললাম, বিয়ে তো করতেই চাই, কিন্তু সে তো রাজি হয় না, আজ তো একটা ঘাড়তারা, আমার ভালোবাসা বুঝতে চায় না একদম। তানিয়া বলল, ওই কুত্তা, কি বললি আমি ঘাড়তারা? তবে রে, এটা বলে আমাকে তানিয়া মারতে আসলো। আর আমি কি আর দাঁড়িয়ে থাকবো, আমিও দৌড়াতে লাগলাম। এইদিকে আমাদের এমন দুষ্টুমি দেখে অনেকেই হাসতেছে, কিন্তু অনেকের ভিড়ে একজনের রাগে চুল ছিঁড়তে ইচ্ছে করছে। রাস্তার পাশে 3টা লাশ পাওয়া গিয়েছে, পুলিশ লাশগুলোকে শনাক্ত করে ফেলছে। তারা হলো এই শহরের অনেক বড় মাস্তান, এমন কোনো খারাপ কাজ তারা করে নাই, কেউ বলতে পারবে না। কমিশনার বলল, রফিক বলতো এদেরকে মারতে পারে? স্যার, যেই মারুক, তবে আমাদের অনেক বড় উপকার করছে, কারণ এদের জেলে ধরে রাখা যায় না, অনেক বড় মানুষের জন্য। কমিশনার বলল, ঠিক বলছো, তবে তাদের দেখো কিভাবে অত্যাচার করা হয়েছে। রফিক বলল, স্যার, মনে হচ্ছে খুনি অনেক বড় সাইকো। কমিশনার বলল, রফিক, এটা সাইকো না, এটা একটা প্ল্যান মার্ডার, বুঝলে? আমাদের এখন উপরের অর্ডার মানতে হবে, এই ফাইল বন্ধ রাখো। রফিক বলল, তার মানে স্যার আপনি বলতে চাইছেন এটা আমাদের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য করছে, এটাই তো? কমিশনার বলল, তুমি ঠিক বলছো, এখন যাও কাজে লেগে পড়ো, আর লাশগুলোকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। রফিক বলল, ওকে বস। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় পড়লো রিফাতের গালে। রিফাত থাপ্পড় খেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আর নিজাম চৌধুরী রাগে কটমট করে তাকিয়ে আছে রিফাতের দিকে। নিজাম চৌধুরী বলল, ওই কুত্তার বাচ্চা, ওখানে কত কোটি টাকার মাল ছিল তুই জানতি না? তারপরও কিভাবে পুলিশের রেড পড়ে? রিফাত বলল, বস, আমি ওখানে আড়ালে ছিলাম, এরা পুলিশ ছিল না, আর মাফিয়া গ্রুপের মতো লাগছিল। নিজাম চৌধুরী বলল, আমার মুখে মুখে কথা বলিস কেন কুত্তার বাচ্চা? মাফিয়া গ্রুপ হয়েছে তো কি হয়েছে, ওদেরকে কি মারা যেত না? রিফাত বলল, বস, মারবো কিভাবে, তারা আমাদের থেকে দ্বিগুণ ছিল, আমি যে কোনো মতে পালিয়ে এসেছি সেটাই অনেক। নিজাম চৌধুরী বলল, এখন মরতে না চাইলে আমার চোখের সামনে থেকে সর। এটা বলতেই রিফাত মাথা নিচু করে চলে গেল, আর নিজাম চৌধুরী রেগে মেগে বলতে লাগলো, ভিলেনের বাচ্চা, তোকে তো আমি ছাড়বো না, তোর মৃত্যু আমার হাতে হবে। এইদিকে আমি, তানিয়া, রাফি, নাইম, রানা, রিমি আর আরোহী সবাই একসাথে ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। আমি বললাম, দোস্ত তোরা থাক, আমি একটু 1 নম্বর সেরে আসি। এটা বলে আমি কলেজের ওয়াশরুমের দিকে চলে গেলাম। তারপর 1 নম্বর সেরে বের হয়ে হাঁটতে লাগলাম। এমন সময় ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে মুচকি হাসি দিতেই আমার ফোনটা বেজে উঠলো। দেখি অচেনা নাম্বার থেকে কল। আমি মুচকি হাসি দিয়ে কল রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম স্যার। স্যার বলল, ওয়ালাইকুম আসসালাম। এসব কি আবির, আমি কি দেখছি? আমি বললাম, কি স্যার, আপনি কি দেখছেন? স্যার বলল, তোমার কি করা উচিত আর তুমি কি করছো?
তার থেকে বড় কথা তুমি। আমি বললাম, স্যার আপনি শুধু আমার উপর নজর রাখেন, তারপর বুঝতে পারবেন। এখন তাহলে আমি আমার মতো থাকি, কেমন স্যার? স্যার বলল, আবির যা করার তাড়াতাড়ি করো, আমাদের হাতে কিন্তু সময় কম। আমি বললাম, ওকে স্যার। এটা বলে ফোন কেটে দিলাম। গাছের গোড়ায় যখন পোকা থাকে, সেই পোকা পাতায় খুঁজে কি লাভ? পোকা তো আর পাতা খাবে, সে তো একেবারে গাছকে খেতে চাই। কথাটা একটু রহস্যজনক হলেও একটু জটিল বটে। এইদিকে তানিয়া মনে মনে ভাবছে, এই হারামি আমার কি হলো? 1 নম্বরে গিয়ে দেখি 4, 5, 6 সব করে ফেলছে মনে হয়। রাফি বলল, তানিয়া এমন করে কি ভাবছিস? তানিয়া বলল, তেমন কিছু না। আবির সে কখন গেল, এখনো আসতেছে না। রিমি বলল, আহারে এখন কিছু হলো না, তার আগে এত চিন্তা। না জানি সামনে আরো কত চিন্তায় পড়তে দেখমু। রিমির কথা শুনে তানিয়া হালকা লজ্জা পেল। কাউকে বুঝতে না দিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, আমার ঠেকা পড়ছে ওই বান্দরটার জন্য চিন্তা করতে। রানা বলল, আরে তুই চিন্তা না করলেও আমার বন্ধুর জন্য অনেকেই চিন্তা করে, বুঝলি? নাইম বলল, রানা ঠিক কথা বলছিস। আর তানিয়া দেখ, তোমার প্রেমিককে কেউ আবার চিপাই নিয়ে গেছে গা। এটা বলে সবাই হাসতে লাগলো। আর সবার হাসা দেখে তানিয়া সেখান থেকে রেগে মেগে উঠে হাঁটতে লাগলো। কিছু দূর আসতেই হঠাৎ সামনে তাকাতেই তার চোখ পুক রাগে লাল হয়ে গেল। কারণ তানিয়ার সামনে দেখলো আবির একটা মেয়ের সাথে কথা বলছে। এইদিকে আমি ফোন কেটে আবার আড্ডার জায়গায় আসতেছিলাম। হঠাৎ একটা মেয়ে সামনে এসে দাঁড়াতেই আমি দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, কিছু বলবেন কি? মেয়েটি বলল, কিছু বলতেই তো আপনার সামনে দাঁড়িয়েছি, তাই না? আমি বললাম, তা কি বলার আছে তাড়াতাড়ি বলেন। মেয়েটি বলল, দেখেন আমি কথা ঘুরিয়ে বলতে পারি না, আমি যা বলি সোজাসুজি বলি। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি। আমি মনে মনে বললাম, আহারে এমন সোজাসুজি কথা যদি সে আমাকে বলতো, ইস। মেয়েটি বলল, কি হলো, চুপ করে আসো কেন, কিছু তো বলো। আমি বললাম, আপনি যখন সোজাসুজি বলছেন আমিও সোজাসুজি বলছি, সরি আপু। মেয়েটি বলল, কি আপু? আমি বললাম, আপু আমি আপনাকে গ্রহণ। আমি আর কিছু বলতে পারলাম না, কারণ আমি সামনে তাকিয়ে দেখি তানিয়া চোখ দুটো লাল করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কাছে পেলে খেয়ে ফেলবে। আমাকে এমন ভাবে ঢোক গিলতে দেখে মেয়েটা বলে উঠলো, কি হলো, আমার প্রপোজের উত্তর না দিয়ে এইভাবে ঢোক গিলছো কেন? তানিয়া বলল, তোর উত্তরের খেতায় আগুন মারি। ওই কুত্তা, এটা তোর 1 নম্বর, তাই না? এই কথা বলতে মেয়েটা পিছন ঘুরে দেখে তানিয়া রেগে কথাটা বলল। তানিয়াকে এইভাবে রেগে থাকতে দেখে মেয়েটা আস্তে করে চলে যেতে নিল। তানিয়া বলল, ওই ফারিয়া তারা, বলছি কোথাও যাবি না। ও তার মানে মেয়েটার নাম ফারিয়া? তানিয়া বলল, ফারিয়া তুই এই লুচ্চাটাকে কি বলছিস? ফারিয়া বলল, আরে তানিয়া আবির লুচ্চা হবে কেন, সে তো অনেক ভালো ইনোসেন্ট। এইবার তানিয়া কটমট করতে করতে বলল, ও ভালো ইনোসেন্ট তাই না? ওই তোকে বলছি তুই আবিরকে কি বলছিস? ফারিয়া বলল, না ইয়া মানে প্রপোজ করছিলাম। ফারিয়ার কথা শুনে তানিয়া আরো রেগে গেল। তানিয়া বলল, তাই এই লুচ্চাটা কি বলছে? ফারিয়া বলল, কি বলবে, তার আগেই তো তুই চলে এসেছিস। তানিয়া বলল, যা করছিস সব ভুলে যা। আর হ্যাঁ, ভুলেও আবিরের আশেপাশে যাতে দেখি না, বুঝলি? ফারিয়া বলল, তানিয়া বলল, তাহলে যা এখান থেকে। এটা বলতেই ফারিয়া চলে যেতে লাগলো, আর আমিও চলে আসতে লাগলাম। তখনই পিছন থেকে তানিয়া আমার কলার ধরে বলতে লাগলো, এই যে বানর মহারাজা, আপনাকে কে যেতে বলেছে? আমি বললাম, না মানে এখানে থেকে কি করব তাই চলে যাচ্ছি। তানিয়া বলল, চুপ কর লুচ্চা, এটা তোর 1 নাম্বার। আমি বললাম, বিশ্বাস করো আমি কিছু করিনি, সব ওই মেয়েটা বলছে। তানিয়া বলল, সে বলছে আর তুই শুনবি তাই তো? আমি বললাম, না শুনলে মেয়েটা আমাকে খারাপ ভাববে তো, তাই। তানিয়া বলল, আরে আমার ভালো রে, যেই না তার প্রপোজাল রিজেক্ট করছি অমনি আরেকটা মেয়ের পিছনে পড়ে গেছিস লুচ্চা কোথাকার। আমি বললাম, তো কি হয়েছে, আমি তো আর তোমাকে বলছি না। তানিয়া বলল, একটা থাপ্পড় দিব আরেকবার যদি মুখে মুখে তর্ক করিস তো। আমি বললাম, দেখো তোমাকে আমি প্রপোজ করছি, তুমি রিজেক্ট করে দিয়েছো তাই না? তানিয়া বলল, তো কি করব, তোর মতো লুচ্চার সাথে কে রিলেশন করবে শুনি? আমি বললাম, ও আমি লুচ্চা তাই না? তানিয়া বলল, তুই লুচ্চা না, তার থেকেও বড় কিছু। কারণ যে মেয়েদের পিছনে ঘুরঘুর করে তাকে বকাটে লুচ্চা বলে, যার গুণ সব তোর কাছে আছে। তানিয়ার এমন কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ের পিছনে ঘুরিনি, একমাত্র তানিয়ার পিছনে ছাড়া। কারণ আমি তানিয়াকে ভালোবাসি। এতদিন এসে আমাকে অনেক অপমান করত, সব ভালোবাসা হিসাবে নিয়েছি, আজকেও ভালোবাসা হিসাবে নিব। তানিয়া বলল, কি হলো, সত্যি কথা বলছি তাই চুপ করে আছিস তাই না? চুপ করেই থাকবি, তাছাড়া আর কি বলবি? আমি বললাম, চুপ করেই থাকবো আজ থেকে। আজ থেকে আর আপনার পিছনে থাকবে না কেউ, ভালোবাসি বলবে না কেউ।
কেউ জানো জানু বলে ডাকবে না। ভালো থাকবেন। আশা করি অনেকদিন বিরক্ত করে ফেললাম, এখন থেকে কেউ বিরক্ত করবে না। এটা বলে সেখান থেকে চলে আসলাম আমি। এইদিকে আমার এমন কথা শুনে তানিয়া থ হয়ে দাঁড়িয়ে থাকলো। সে বোঝার চেষ্টা করছে আমি কি বললাম। সে চাইছিল কি করতে আর কি হয়ে গেল। তারপর আবার নিজেই বলে উঠলো, দূর, সে এমন বলছে, ঠিক রাতেই আবার কল দিবে। এটা বলে রিমির কাছে যেতেই রিমি বলে উঠলো, কিরে আবিরের কি হয়েছে, সে এমন ভাবে চলে গেল কেন? তানিয়া বলল, তেমন কিছু না, এমনি ঝগড়া হয়েছে একটু তাই। রিমি বলল, তোরাও আর ভালো হবি না দেখছি। তানিয়া বলল, বাদ দে, চল বাসায় যাব। এটা বলে সবাই সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। এইদিকে আমি বাসায় গিয়ে কাউকে কিছু না বলে রুমে এসে দরজা বন্ধ করে, কি কান্না করবো ভাবছেন? হাহা, কান্না কেন করবো? ভালোবাসি বলে কান্না করে শরীর খারাপ করবো এমন পোলা আমি না। আমি জানি তানিয়া একটু হলেও আমাকে পছন্দ করে, এখন তাকে একটু বোঝাতে হবে ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। এইসব ভেবে আমি ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে বের হয়ে সামনে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমি মাথা নিচু করে রুম থেকে বের হতে যাচ্ছি। এমন সময় আমার হাত ধরে ভাইয়া বলে উঠলো, তারা আবির, তুই কি তোর এই বড় ভাইকে এখনো ক্ষমা করিসনি? আমি বললাম, আপনি কি ভুল করলেন যে আমি আপনাকে ক্ষমা করব? ভাইয়া বলল, তাহলে এখনো আপনি করে বলছিস কেন? আমি বললাম, ওটার উত্তর আমার থেকে বেশি আপনি জানেন। ভাইয়া বলল, ভাই আমার, আমি বলছি আমার ভুল হয়েছে, আর কখনো তোকে অমন কথা বলবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, ক্ষমা তো তাকে করা যায় যে ভুল করে, আর আপনি তো কখনো ভুল করেননি। ভাইয়া বলল, ভাই এমন কথা বলিস না, তোর পায়ে পড়ি, প্লিজ তাও আমাকে মাফ করে দে। এটা বলে ভাইয়া যেই না আমার পা ধরতে যাবে তখনই আমি ভাইয়াকে ধরে বললাম, এই ভাইয়া, এটা কি করছিস? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের পা ধরছিস, লজ্জা করে না? ভাইয়া বলল, মাফ না করলে পা তো ধরতেই হবে। আমি বললাম, আরে কিসের মাপ, কিসের ভুল, আমি সব ভুলে গেছি, তুইও ভুলে যা। আর আরেকবার ক্ষমা চাওয়ার কথা বলবি তো তাহলে আর কথাই বলবো না। এটা বলে ভাইয়াকে জড়িয়ে ধরতে ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া বলল, জানিস অনেকদিন পর তোর মুখে তুই আর ভাইয়া ডাক শুনছি, যার কারণে মনের মধ্যে এক প্রকার শান্তি বিরাজমান করছে। সরি তোকে ওইসব কথা বলার জন্য। আমি বললাম, ভাই আবার সরি, তাহলে কিন্তু আমি। ভাইয়া বলল, ঠিক আছে আর বলবো না, এখন নিচে চল, আম্মু খেতে ডাকছে। তারপর দুইজন মিলে নিচে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে যখনই রুমে চলে আসলাম, রুমে এসে কতক্ষণ ফোন টিপে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। এইদিকে রকি ও তার বন্ধুরা বলাবলি করছে। রাই বলল, রকি, আজ 3 দিন পর আমরা মোটামুটি ভালো হয়েছি, শালা আবিরের বাচ্চা কি খায় আল্লাহ জানে। এখন তুই বল, আমরা কি করে ওর থেকে প্রতিশোধ নিব? রকি বলল, ওয়েট কর বাচ্চা, শালার কাছ থেকে প্রতিটা মায়ের প্রতিশোধ নিব, তার পাশাপাশি যার জন্য আমাদের মারছে তাকে ওর কাছ থেকে আলাদা করব, দেখে নিস। নয়ন বলল, আচ্ছা একটা কথা আমাকে বলতো রকি। রকি বলল, কি? নয়ন বলল, তুই কি সত্যি ওই তানিয়াকে ভালোবাসিস, যার জন্য আমাদের ব্যবসা করা বন্ধ করে দিয়েছিস? রকি একটু হেসে বলল, নয়ন, তুই আমার বন্ধু হয়েও আমাকে চিনলি না? নয়ন বলল, মানে তুই কি বলতে চাইছিস? রকি বলল, দেখ, তানিয়ার মতো মেয়ে আমি ইচ্ছে করলেই রোজ বেডে রাখতে পারতাম, কিন্তু তানিয়াকে বিয়ে করার একটা মাত্র উদ্দেশ্য। তাই বলল, কি? রকি বলল, তার বাবার অদল সম্পত্তি, তাছাড়া এই ব্যবসা ভাইয়া কিছুদিন বন্ধ রাখতে বলছে, তাই করছি না। নয়ন বলল, মামা তুই বড় একটা খিলাড়ি, কিন্তু এখন তো তানিয়াকে পাবি না। রকি বলল, সেটা সময় বলে দিবে, এখন কয়দিন কলেজে যাব না, এখানে বসে মজা করব। আমি বন্ধুদের সাথে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে চলে গেলাম বাসায়। তারপর কিছুক্ষণ পড়ালেখা করে খাবার খেতে গেলাম। খাওয়ার সময় আব্বু বলে উঠলো, আবির শোন। আমি বললাম, বাবা বলো। আব্বু বলল, কাল বিকেলে তুই তোর ভাইয়ার সাথে বিয়ের শপিং করতে যাবি। আমি বললাম, ওকে যাব, বাট আব্বু এখনো তো কিছু প্ল্যান করলে না, কিভাবে কি করবা? আব্বু বলল, দেখ, তোর ভাইয়া স্যার মানে শ্বশুর বলেছে বিয়েটা পারিবারিক ভাবে হবে, তাই কিছু করছি না, কিন্তু হ্যাঁ তোর বিয়ের সময় করব। আব্বুর কথা শুনে হালকা লজ্জা পেয়ে উঠে রুমে চলে আসলাম। তারপর ফোন টিপতে লাগলাম। তখন মনে হলো তানিয়াকে তো এখনো কল দেওয়া দরকার, তাই দেরি না করে যখন কল দিতে যাব তখনই কলেজের কথাটা মনে উঠে গেল, তাই রাগে আর ফোন দিলাম না। যার কাছে নিজের দাম নাই, যাকে ভালোবাসার জন্য বকাটে উপাধি পেয়েছি, তাকে কেন কল দিব আমি? এইসব ভাবতে ভাবতে ফোন টিপতে লাগলাম। এইদিকে তানিয়া বিছানায় বসে বসে ভাবছে, কি হলো এই বাদরটার, আজ এতক্ষণ হয়ে গেল এখনো ফোন দিচ্ছে না যে, নাকি আবার রাগ করে বসে আছে। আচ্ছা আজ আমি ফোন দিয়ে দেখি। এটা বলে তানিয়া ফোন দিল আমার ফোনে। এইদিকে আমি ফোন টিপতেছিলাম, তখন তানিয়ার কল আসলো। প্রথমে মনে করলাম ধরবো, কিন্তু আমি ধরলাম না। আবার দিল, আবারও ধরলাম না।
এইভাবে 10টা কল আসলো, কিন্তু আমি একটা কলও ধরলাম না। এইদিকে তানিয়া কুত্তা, বিলাই, হনুমান, পসাডি, ইঁদুরের লেজ আমার সাথে রাগ দেখাই, তাই না? একবার কাছে পাই, দেখাবো আমি এত রাগ কোথায় রাখিস। রাত 1টা বাজে, শুনশান রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে মেজর নাসির। হঠাৎ করে ড্রাইভার গাড়ি ব্রেক করতেই নাসির বলে উঠলো, কি হলো, গাড়ি কেন থামালে? ড্রাইভার বলল, স্যার সামনে একটা বড় গাছ, কি করব স্যার? এটা বলে যখনই ড্রাইভার গাড়ি থেকে বের হবে তখনই মেজর নাসির বলে উঠলো, দাঁড়াও, গাড়ি থেকে নামবে না। ড্রাইভার বলল, কিন্তু স্যার না নামলে বাসায় যাব কি করে? ড্রাইভার আর কিছু বলতে পারলো না, তার আগেই একটা গুলি এসে সামনের গ্লাসে লাগলো। নাসির বলল, ভাগ্য ভালো বুলেট প্রুফ ছিল, না হলে খুলি এখনই উড়ে যেত। তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে অফিসের দিকে চলো। এটা বলতে ড্রাইভার তাড়াতাড়ি করে গাড়ি ঘুরিয়ে অফিসের দিকে যেতে লাগলো, আর তাদের গাড়িতে কারাদানি গুলি ছুটতে লাগলো, কিন্তু গাড়ি বুলেট প্রুফ থাকার কারণে কিছু হলো না। বস, কাজ হয়ে গেছে, তবে শালাকে মারতে পারলাম না। এটা শুনে অপর প্রান্তে থাকা মানুষটা বলে উঠলো, গুড, এমন কাজ করবি। এটা বলে ফোনটা কেটে দিল লোকটা। এইদিকে গাড়ি চালাতে চালাতে ড্রাইভার মেজরের উদ্দেশ্যে বলে উঠলো, স্যার এই কারণে গার্ড আনতে বলছিল ছোট স্যার। মেজর বলল, আরে দূর, আমি কি জানতাম এমনটা হবে। ড্রাইভার বলল, তবে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যদি তখন না আটকাতেন তাহলে এখন আমি উপরে চলে যেতাম। মেজর বলল, তুই না বাঁচলে কি আমি বাঁচতাম? তুই বের হলে দুইজন সাথে মরতাম। ড্রাইভার বলল, স্যার এখন কি ফোর্স পাঠিয়ে দিবে ওখানে? মেজর বলল, থাক, লাগবে না, ওরা আমাকে মারতে আসছিল আর আমাকে মারতে পারে নাই, তাই চলে গিয়েছে মনে হয়। ড্রাইভার বলল, স্যার আপনাকে যে মারতে আসছে সেটা আপনি কি করে জানলেন? আর ডাকাত তো হতে পারে। মেজর এমন কথা শুনে বলল, না মানে আরে পাগল, ওরা যদি ডাকাতি করতে আসতো তাহলে সাধারণ গাড়ির সামনে এসে বন্দুক ধরতো, তারা সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করতো না, বুঝলি? ও সরি স্যার, মাথায় আসেনি। নেন স্যার, অফিসে আসলাম, এখন কি বাড়ি যাবেন? মেজর বলল, না, আজ এখানে থাকবো। এটা বলে মেজর নাসির অফিসে ঢুকে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি সবাই বসে আড্ডা দিতেছে, তাই আমি ওই দিকে যেতে লাগলাম। এইদিকে রানা বলল, কিরে তানিয়া, সেই কখন থেকে দেখছি কেমন চোখ মুখ লাল করে চুপ করে বসে আছিস, কিছু বলছিস না, কি হয়েছে একটু বল। তানিয়া বলল, আমার কিছু হয়নি, ভালো লাগছে না তাই বসে আছি। রিমি বলল, আরে দেখছিস না আশিক এখনো আসেনি, তাই হয়তো এমন করছে। এটা বলে সবাই হাসতে লাগলো, আর এইদিকে তানিয়াও আরো রেগে যাচ্ছে। আমি বললাম, কি কথা হচ্ছে শুনি, যার জন্য এত হাসাহাসি? রাফি বলল, মামা তোমার কথা হচ্ছে, হায়াত অনেক লম্বা। আমি বললাম, ধুর, এইসব আজগুবি কথা বলিস না তো। এটা বলতেই নাইমের পাশে গিয়ে বসলাম। আমি নাইমের পাশে বসতে সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন আমি এলিয়েন। আর তানিয়ার আগে হাত মুষ্টি বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলছে। আমি বললাম, কিরে সবাই এমন ভাবে তাকিয়ে আছিস কেন, জীবনে কি ছেলে মানুষ দেখিসনি? এটা বলতে নাইম আমাকে গুতা দিয়ে ফিসফিস করে বলতে লাগলো, হালা, ভাবির পাশে জায়গা থাকতে আমার পাশে বসলি, তাই এমন করে তাকিয়ে আছে। আমি বললাম, ও আসলে আমি যেই দিক থেকে বন্ধুত্ব করছি তানিয়ার সাথে, সেই দিক থেকে তানিয়ার পাশে বসছিলাম, তাই সবাই এমন করছে। আমি বললাম, সবাই হাঁ করে তাকিয়ে না থেকে নিজের কাজে মন দাও। এটা বলতে যে যার মতো ফোন টিপতে লাগলো, আর তানিয়া আমার দিকে রাগি চোখে তাকিয়ে থাকতে লাগলো। হঠাৎ করে তানিয়া বলে উঠলো, আবির, তোর সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমি না শোনার মতো করে ফোন টিপতে লাগলাম। তানিয়া আবার বলল, আবির, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, একটু সাইডে আসবি? আমি আমার মতো ফোন টিপতে লাগলাম, এমন ভাব করছি যেন তানিয়ার কথা আমি শুনতে পারছি না। সবাই তো আমার কাজ কাম দেখে অবাক। তখন রাফি মেসেজ দিয়ে বলল, হালা, মনে হয় প্রপোজ করবে, ভাবনা নিয়ে চিপাই যা বলছি। এমন মেসেজ দেখে আমি রাফির দিকে রাগী দৃষ্টিতে তাকালাম। এই দিকে আমার এমন কাজ দেখে তানিয়া 360 ডিগ্রি তাপমাত্রায় রেগে গিয়ে চিৎকার দিয়ে বলল, এই আবিরের বাচ্চা, তোকে আমি কিছু একটা বলছি আর তুই ভাব নিয়ে না শোনার ভান করছিস কেন? বলছি কিছু কথা আছে, শুনে যা। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।